সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26-এ মওসিভুক্ত স্কুল কলেজ এবং মেমিজভুক্ত মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর বা ডিটিইর অধীনস্থ বা বাঁকা শিবির অধীনস্থ কারিগরিতে যোগদানের ক্ষেত্রে যে সুবিধা পাবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ প্রকাশিত হওয়ার সম্ভাবনা ছিল, তবে বদলিজনিত কারণে এটি 2026 সালে প্রথমাংশেও প্রকাশিত হতে পারে। তো সম্পূর্ণ নির্ভর করবে কূটনৈতিক তৎপরতা এবং সরকারের ইচ্ছা এবং সদিচ্ছার উপর, বা শিক্ষা মন্ত্রণালয়ের ইচ্ছা বা সদিচ্ছার উপরে। তো যাই হোক, এই মাওসি বলতে বোঝায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বা জেনারেল স্কুল কলেজ। আপনারা সবাই জানেন যে বাংলাদেশের অধিকাংশ যে প্রার্থীরা রয়েছেন, বিশেষ করে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, তারা সবাই কিন্তু স্কুল প্রতিষ্ঠানে পড়ে থাকে। তো মাওসিভুক্ত স্কুল কলেজ প্রতিষ্ঠানে পড়লে পরে আপনার অনেকগুলো সুযোগ সুবিধা পাবেন। তার মধ্যে একটি হলো যে মাওসিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে যথেষ্ট পরিমাণে ছাত্রছাত্রী থাকে, যার কারণে পাস ফেলের নিয়ে কোনো টেনশন থাকে না। দুই হলো প্রাইভেট পড়ানোর সুযোগ সুবিধা থাকে, বড় লোকের পোলাপানরা এগুলো প্রতিষ্ঠানে একটু বেশি ভর্তি হওয়ার চেষ্টা করে। দুই হলো জেনারেল ধারা বা জেনারেল ধারা থাকাতে আরবি না থাকার কারণে যে কোনো প্রার্থী এই সকল প্রতিষ্ঠানে পড়তে পারে। এবং আপনার স্কুল কলেজের সংখ্যাটা বাংলাদেশে অনেকটা বেশি, যেখানে সেখানে আপনার বদলিজনিত, যেমন আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যারাই যোগদান করবেন তারাই 2 বছর পরে বদলি পাবেন। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বাংলাদেশে যে কোনো প্রান্তে হলেও আপনারা স্কুল কলেজে চাকরি নেওয়ার চেষ্টা করবেন, কারণ মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ছাত্রর ঘাটতি রয়েছে, দুর্বল স্টুডেন্ট ভর্তি হয়। মাদ্রাসার বেশ কিছু প্রমোশন সিস্টেম নাই জেনারেল পদপ্রার্থীদের জন্য। তারপরে কারিগরিতে ছাত্র সংখ্যা নাই বললেই চলে, অনেক কারিগরিতে ভুয়া স্টুডেন্ট ভর্তি করাই দিয়ে তাদেরকে দিয়ে মোটামুটি পাশ করে আপাতত এমপিওটা ধরে রাখা হচ্ছে। তারপরে কারিগরিতে ভালো স্টুডেন্টরা ভর্তি হতে চায় না। তারপরে আপনার কারিগরিতে অনেক কিছুর অভাব রয়েছে, কারিগরি প্রতিষ্ঠান সহজে আপনার জাতীয়করণ হয় না। তো বিভিন্ন কারণ রয়েছে। তো এগুলো কারণের কারণে আপনার মাদ্রাসা ও কারিগরিতে না হয়ে আপনি মাওসিভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে যদি আপনি নারী প্রার্থীও হন, সেটিও দেখবেন। আরেকটি বিষয় বলে দিই, আপনারা যদি আবেদন করেনি, সেক্ষেত্রে হাওর এবং উপকূলীয় এলাকাগুলো একটি অ্যাভয়েড করে চলবেন, কারণ হাওর এবং উপকূলীয় এলাকায় জীবনযাপন করা অত্যন্ত কঠিন। যেমন আমি যে হাওর এলাকায় রয়েছি, এখানকার জীবনযাপন করাটা অত্যন্ত একটি কঠিন বলে মনে হয়, কারণ আমার যে প্রতিষ্ঠানটা এটি অত্যন্ত প্রপারে, এই প্রপারে থাকার কারণে দেখা যায় যে আমি ওই রকম কোনো অসুবিধার সম্মুখীন হই না। সরাসরি প্রতিষ্ঠানে আসা যাচ্ছে এবং সরাসরি আমি আমার নিজ এলাকায় যেতে পারছি। কিন্তু যেগুলো ইউনিয়ন পরিষদগুলো রয়েছে বা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠানগুলো রয়েছে, এগুলোতে থাকা খাওয়া, এবং আপনারা এও জানেন যে ঢাকায় যদি একটি সবজির দাম 80 টাকা হয়, এখানে একটি সবজির দাম 100 টাকা। যেমন ডিম, কলা, দুধ বা মাছ, মাংস বা অন্যান্য সকল ক্ষেত্রে শুধু মাছের দামটা একটু কম থাকে হাওড়া এলাকায়, আর সকল কিছুর দাম এভরিথিং, এবং জীবনযাপন এখানে ব্যয়বহুল একটি অবস্থান পরিলক্ষিত হয়। এবং উপকূলীয় এলাকায় এটা জানেন যে যাতায়াতের অসুবিধা, নিরাপত্তাজনিত ঘাটতি রয়েছে, প্রাইভেট পড়ানো যায় না, ভাষাজনিত সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা এগুলোতে পরিলক্ষিত হয়। তো আরেকটি বিষয় রইল যে আপনার স্কুল কলেজ কিন্তু অতি দ্রুত জাতীয়করণ হয়, কিন্তু মাদ্রাসা কারিগরি সেই তুলনায় হয় না। এ পর্যন্ত 16 বছরে একটি মাদ্রাসাও জাতীয়করণ হয়নি, 41টি কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে। জাতীয়করণ এই হিসেবে রয়েছে যে এখানে মাওসিভুক্ত প্রতিষ্ঠানের সাথে দেখা যায় যে কারিগরি প্রতিষ্ঠান ছিল, সেই হিসেবে অনেক প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে গেছে, কিন্তু স্বতন্ত্র কারিগরি প্রতিষ্ঠান জাতীয়করণ হয়েছে হাতে গোনা 4-5টা, যেটি অত্যন্ত নগণ্য বা খুবই কম। তো এই সার্বিক দিক বিবেচনা করে আপনারা এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-26-এ যারাই আবেদন করবেন, তারা সর্বপ্রথম মাওসিভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করার চেষ্টা করবেন। এবং মাদ্রাসা ও কারিগরিতে মাওসির তুলনায় কোনো সুযোগ সুবিধা নাই বলে চলে। তবে কিছু কিছু মাদ্রাসা রয়েছে যেগুলোতে স্টুডেন্ট সংখ্যা বহুত রয়েছে, এবং এগুলোতে আপনারা চাকরি করতে পারেন। তবে যেহেতু 2025-26-এ যে বদলি নীতিমালাটা রয়েছে, সেখানে স্কুল টু মাদ্রাসায় আওয়ার বিষয়ে সুস্পষ্ট নাই, এবং মাদ্রাসা টু স্কুলে আসার বিষয়ে সুস্পষ্ট নাই।
তো সেই হিসেবে যারা ষষ্ঠ গণবিতে আবেদন করবেন তারা স্কুলে দেওয়ার চেষ্টা করবেন। সেই স্কুল যদি বর্ডার এলাকাও হয় তারপরেও দিয়ে রাখেন 2টি বছর কষ্ট করে বা 3টি বছর কষ্ট করে আসার পরে সারা জীবন স্কুলে বাড়ির কাছে চাকরি করতে পারবেন। এবং আপনারা এও জানেন, একটি বিষয় বলে দিই যে ষষ্ঠ গণবি হয়তো ভাবছেন যে বদলিজনিত কারণে তারা হয়তো আইসা বললে আমার পদগুলো হয়তো দূরে চাকরি করব বা আমি ভালো পদ পাবো না। বিষয়টি এরকম না। প্রতি বছর বা 1 বছর পর পর 2000, 2500, 1000, 1500 করে প্রতিষ্ঠান নন এমপিও থেকে এমপিও হবে। আবার নতুন করে জনবল কাঠামো হবে, কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে, আবার কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ হবে। এইভাবেই চলবে। এজন্য আপনার হতাশ হওয়ার কিছুই নেই। তো যে বিষয়গুলো বললাম যে মাদ্রাসা ও কারিগরির যে অসুবিধাগুলোই বেশি, সুবিধা নাই বললেই চলে। আর সার্বিক দিক বিবেচনা করে মহাশিভুক্ত প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা এবং অন্যান্য দিক বেশি। তো আপনারা এইগুলো প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।